This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, ভয় কাকে বলে বলুন তো? সাইকোলজিতে রয়েছে তো নিশ্চয়ই। সন্দীপ ঘোষেরও ছাত্রাবস্থায় পড়ার কথা, কারণ প্রাথমিকভাবে সবাইকে কিছু কিছু জিনিস পড়তে হয়। পড়লে তিনি কি তখন অনুভব করেছিলেন ভয় কাকে বলে? বাংলার স্বাস্থ্য শিক্ষায় থ্রেট সিন্ডিকেটের নাটের গুরু কি বুঝতে পারলেন? যাদের থ্রেট করেছিলেন তারা কিভাবে দিন কাটাতো? দেখুন, আগের দিন আদালত চত্বরে দেখেছিলেন ঘৃণা কাকে বলে। নাগালেপে একজন সজোরে চর কষিয়ে দিয়েছিলেন সন্দীপকে। আর আজ তাই সন্দীপকে সুরক্ষিত রাখতে আলিপুর আদালত পুলিশে মুড়ে ফেলেছিল প্রশাসন। এটা দেখে কারো মনে হবে না 14ই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে এর যদি খানিকটা নিরাপত্তাও থাকতো, তারা বোধহয় লুম্পেনগুলোর তাণ্ডবটা চলতে পারত না। সেদিন হামলাকারীরা এসেছিল কেন? সেটা তো ওই ভয় দেখাতেই, ত্রাসের সৃষ্টি করতে। আজ সন্দীপ ঘোষ তিনি কি অনুভব করলেন ভয় কাকে বলে? একটা সময় তাকে ঘিরে থাকতো 4 বাউন্সার, আজ তিনি সেই বাউন্সার সমেত মানে আফসার, তাকে শুদ্ধ গ্রেফতার হয়ে গেছেন। আর তাদের নিরাপত্তা দিচ্ছে জলপাইগুড়ি নিরাপত্তারক্ষীরা। কিন্তু কার থেকে কাকে বাঁচাবেন? প্রতিবাদিতা এখন বহুরূপে সম্মুখে। এটাই দেখলাম, মানে কি অদ্ভুতভাবে প্রতিবাদী তৈরি হয়ে যাচ্ছে, যেন ছোঁয়াছে। জানেন তো, প্রতিবাদটা ভয়ঙ্কর ছোঁয়াছে যত দেখছি আর বুঝতে পারছি। এই যে আদালত চত্বরে যারা তাদের চারপাশে ছিলেন, যাদের থাকার কথা আইনজীবীরা, তাদের কালো পোশাকের নিচে যে মানুষটা রয়েছেন, তার বুকের ভেতরেও কি ওই তুষের আগুনটা জ্বলছে না? নিশ্চয়ই জ্বলছে। জ্বলার নমুনা তো আজকেই দেখতে পেলাম। আলিপুর আদালতে সন্দীপ যখন ঢুকলেন তখন কিন্তু এজেলাসেই স্লোগান দিতে শুরু করেছিলেন মহিলা আইনজীবীরা। ভাবতে পারছেন, আদালতের মধ্যে মহিলা আইনজীবীরা তারা স্লোগান দিচ্ছেন। একজন মানে তিনি এখন অভিযুক্ত, তার বিরুদ্ধে বিচারের দাবিতে, বিচার পেতেই তো ওখানে তারা হাজির, বিচার দিতেই তারা হাজির, তারা বিচারের দাবি তুলছেন। একটা মানে কি বলবো, শব্দব্রহ্ম বলে না, সেই বিস্ফোরণের পরিস্থিতি আর কি। এমন তার পরিস্থিতি, বিচারককে চেম্বার থেকে বেরিয়ে আসতে হয়। দুটো দরজা ঘিরে স্লোগান দিচ্ছিলেন মহিলা আইনজীবীরা, এবং তারা ওই বিচার শেষ অবধি অপেক্ষা করতে রাজি নয়। জানেন তো, সন্দীপকেই তারা রেপিস্ট বা ধর্ষণকারী বলে তোপ দাগতে থাকেন, ফাঁসি দাবি করেন বিচারের আগেই। কোন জায়গায় মানুষের ক্ষোভটা পৌঁছেছে ভাবুন তো। এবং সবথেকে বড় কথা, এই আইনজীবীরা তারাও কি ওই সঞ্জয় রায়কে আসল আসামি বলে ধরছেন না, যাবতীয় কিছু দেখে দিচ্ছেন সন্দীপ ঘোষের ওপর। এটা কিন্তু অদ্ভুত লাগছে, জানেন তো। একজন ধরা পড়েছে, এখন পর্যন্ত সিবিআইও তার বাইরে অন্য কিছু অন্তত প্রকাশ্যে আনেনি, অথচ তাকে কেউ ধর্তব্যের মধ্যে ধরছেই না। ধরছে এমন একজনকে যার সঙ্গে এই খুনের ডাইরেক্ট সম্পর্ক আছে, সেটা এখন অবধি অন্তত কেউ সামনে আনেনি। মানুষ নিজেদের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে বিচার ব্যবস্থাটা সেরে ফেলছে। দীর্ঘক্ষণ আটকে থাকার পর পুলিশি নিরাপত্তাতেই আজ সন্দীপ ঘোষকে প্রিজন ভ্যানে তুলতে হয়েছে, এবং তারপরেও হাওয়াই চটি দিয়ে প্রিজন ভ্যানের দেওয়ালে চাপড় দিচ্ছিলেন এক প্রতিবাদী। মানে বুঝতে পারছেন, আগে চাঁটি, এবার চটি জুটল সন্দীপ ঘোষের কপালে। আর চটি জিনিসটা এ রাজ্যে তো ভীষণ ইম্পর্টেন্ট, এটাও নিশ্চয়ই জানেন। আদালতে কি ঘটেছে, আদালতের চত্বরে কি ঘটেছে, এগুলো সব আলাদা প্রক্রিয়া, এর সঙ্গে রাজনৈতিক প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক নেই। একজন খুনি এবং ধর্ষক, উনিও প্যারালালি খুনি। আজকে যে নিরাপত্তা ব্যবস্থা দিয়ে এখানে ওনাকে ঘেরাও করা ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থা আজ যদি ওই মেয়েটি এবং আরজিকর হসপিটালে দেওয়া হতো, এই দুর্ঘটনাটি ঘটতো না। আজকে নিজের ঘরে বোন বা দিদি মারা গেলে যেটা হতো, সেই আবেগটাই ফেটে পড়ছে। এটা সাধারণ মানুষের আবেগ, এতে কোনো রাজনীতির রং নেই। দেখুন, আজকে দুটো মানে এই গত ওই 9 তারিখের পর থেকে এই গত 1 মাসের মধ্যে ঠিক ঠান্ডা মাথার দুটো সিদ্ধান্ত দেখলাম, পলিটিক্যাল সিদ্ধান্ত। তার মধ্যে একটা সিদ্ধান্ত, সেটাকে আবার কোথাও গিয়ে জুনিয়র ডাক্তাররা তারা ফেরত পাঠিয়ে দিয়েছেন। ওই মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন তিনি বসে আছেন ওই নবান্নে, জুনিয়র ডাক্তারদের বার্তা পাঠানো হয়েছে তারা এলে তার সাথে কথা বলবেন।
তার জন্য তিনি অপেক্ষা করছেন, এটাকে অত্যন্ত ম্যাচিওর্ড একটা পলিটিক্যাল সিদ্ধান্ত বলে মনে হয়েছিল যে এটা একটা ভালো চাল। এবার সেই জায়গাতে সেটার মধ্যে থেকেও অবশ্য অত্যন্ত ঠান্ডা মাথায় এই জুনিয়র ডাক্তাররা তারা আবার তাদের মতো করে বিষয়টাকে বিশ্লেষণ করেছেন এবং সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, সেটা দেখলাম। কিন্তু প্রস্তাবটা যেভাবে এসছিল সেটার মধ্যে অনেক ঠান্ডা মাথার একটা চাল ছিল। আর দ্বিতীয় একদম পরিণত একটা রাজনৈতিক বক্তব্য দেখলাম কুণাল ঘোষের কথায়, যেখানে তিনি এই গোটা বিষয়টা নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হলেন না, যেহেতু এই আইনজীবীদের ফাঁসি চাওয়া বা বিভিন্ন বক্তব্য যে দাবি দাওয়াগুলো তারা তুলেছেন বা যেভাবে সন্দীপ ঘোষের ওপর তারা নিজেদের ক্ষোভটা উগরে দিয়েছেন সেটা রাজনৈতিক বিষয় নয় বলে এড়িয়ে গেলেন। এবার আমরাও ঠান্ডা মাথায় একটু বিষয়টা দেখি। সন্দীপ ঘোষকে আরজি করে দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে। এবার তার ল্যাপটপ, যেটা নাকি একটা বড় প্রমাণ হতে পারে বিভিন্ন কিছু কি করেছেন না করেছেন তার যাবতীয় তথ্য থাকতে পারে, যার মধ্যে থাকবে কিনা জানি না, থাকতে পারে এটা ভেবেই সিবিআই সেই ল্যাপটপটা তার এক আত্মীয়র বাড়ির থেকে বাজেয়াপ্ত করেছে। কিন্তু দেখুন, মহিলা আইনজীবীরা সন্দীপ ঘোষকে রেপিস্ট বললেন, মানে কোথাও গিয়ে মানুষটাকে সবাই কিন্তু ওইটার সঙ্গে, মানে দুটো প্যারালাল মামলা চলছে, তো একটা দুর্নীতির মামলা আরেকটাই খুন আর ধর্ষণের মামলা, দুটো আলাদা। কিন্তু কোথাও গিয়ে এই আরজি করের প্রাক্তন প্রিন্সিপালকে সবাই কিন্তু ওই খুন এবং ধর্ষণের সঙ্গে জুড়ে দিচ্ছেন। অভিমান হতে পারে তার, জানি। এবার কার ওপরে যে অভিমান করবেন অভিমানী মানুষটা সেটা জানি না। ঘটনার দিনের কথাটা মনে করুন, তিলোত্তমার দেহ একরকম ছিনতাই করে পানিহাটি নিয়ে চলে গেছিল পুলিশ। টালা থানায় তখন বসে তিলোত্তমার বাবা মা, আর বাইরে কয়েকশো লোক থানা ঘিরে রেখেছে, বিক্ষোভ। মনে আছে আপনাদের? আমার মনে আছে, আমাদের এক প্রতিনিধি সেদিন টালা থানায় ছিলেন, কিন্তু তার সাথে কথা বলা যাচ্ছিল না, এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমনই সেরকম সেদিনও কিন্তু শান্তশিষ্ট মানুষজন সেদিন থানাটা ঘিরে রেখেছিলেন। সদ্য মেয়ে হারা বাবা মায়ের ওপর মানসিক চাপটা একবার কল্পনা করে দেখুন। শুধু থানার ভেতরে নয়, থানার বাইরে ছিল এই রকম পরিমাণ চাপ, আর ভেতরে সেখানেও আবার একটা নতুন চাপের খবর পেয়েছি আমরা পরপর আপনাদের বিভিন্ন জিনিসগুলো দেখুন। যেখানে যেখানে আমরা বলেছি আপনাদের, যেখানে দেখিব ছাই উড়াইয়া দেখিব তাই দেখেছি, আপনাদের সামনে হাজির করেছি। 3 জন লোক, তারা নাকি যখন ওই তিলোত্তমার বাবা মা ছিলেন ওই থানার ভেতরে, তারা সেখানে হাজির হয়েছিলেন, বলেছিলেন আরজি কর থেকে এসছেন, FIR এর কপি দেখতে চেয়েছিলেন। তারা কি লিখেছিলেন তিলোত্তমার বাবা মা, কি অভিযোগ লেখা হয়েছে, আমাদের এটা কে জানিয়েছে জানেন? তিলোত্তমার বিশেষ বন্ধু। তিলোত্তমার পরিবার সেদিন FIR এর কপি দেখাতে অস্বীকার করে, কিন্তু তবুও নাকি ওই 3 মূর্তি টালা থানা থেকে চলে যায়নি। তিলোত্তমার পরিবার না বেরোনোর পর্যন্ত তারা ঠায় বসেছিল। অদ্ভুত, এটা ইঙ্গিতবাহী নয়? যীশুখ্রিস্টের জন্মের সময় পূর্ব দেশের 3 জ্ঞানী ব্যক্তি তারার সংকেত দেখে দেখে বেথলেহেমে পৌঁছে গেছিলেন। এই 3 জ্ঞানী ব্যক্তি কিসের সংকেত পেয়ে বা কার নির্দেশ পেয়ে টালা থানায় পৌঁছেছিলেন বলুন তো? 3 জন ছেলে এসেছিল যে যারা এসে বলে যে আমরা FIR, আমরা কলেজ থেকে আসছি আরজিগড় থেকে, এবং আমরা FIRটা একবার দেখতে চাই। তখন আমি তো সেই অবস্থায় ছিলাম না, আমার মানসিক একটা ব্রেকডাউন হয়েছিল। আমার বন্ধুবান্ধবরা তাদেরকে আটকায় এবং বলে যে আপনারা এই মুহূর্তে FIR দেখতে পারবেন না। এটাই। তাদের কোনো পরিচয় জানতে চাওয়া হয়েছিল? তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে আমরা আরজিগড় থেকে আমরা এসছি আপনাদের সাহায্য করতে, কিন্তু আমরা বলি যে আমাদের সাহায্যের কোনো দরকার নেই। তারা তখন ওই টালা থানাতেই বসেছিল, দীর্ঘ সময় বসেছিল। হ্যাঁ, অস্বাভাবিকতা মনে হয়েছে বলেই তো আমার বন্ধুরা তাদেরকে আটকায় এবং তাদেরকে দেখতে দেয় না। তারা কোনো পরিচয় দেয়নি যে কোন বর্ষের ছাত্র? আরজিকর মেডিকেল কলেজ তো অনেকগুলো স্ট্রিম আছে, অনেকগুলো বিভাগ আছে, জানতে চাওয়ার পরেও তারা কিছু বলেনি? না,
সেরকম কিছু বলেন। পুরো জিনিসটাই সন্দেহের মধ্যে আছে এবং প্রশাসন সেই জায়গায় যে সম্পূর্ণ ব্যর্থ সেটা বারবার প্রমাণ হয়েছে, এখনও প্রমাণ হয়ে যাচ্ছে। সেই জন্যই আমরা সিবির পদত্যাগ চাই। তোমাদের কোনো প্রতিনিধি কি তালা থানায় গিয়ে? না, আমাদের কোনো প্রতিনিধি যায়নি তালা থানায়। ডক্টর সন্দীপ ঘোষ স্যার, ওনার সিন্ডিকেটের অনেক লোক আছে যারা এই মৃত্যুটাকে ধামাচাপা দিতেছিল, এই রেপ অ্যান্ড মার্ডারটাকে ধামাচাপা দিতে চেয়েছিল। তাদের পক্ষ থেকে কেউ গিয়ে থাকলে সেটা আমরা জানি না, তাহলে আমরা সিবিআইকে বলবো সেটাও তদন্ত করা হোক। থানায় যে 3 জন বসেছিলেন তাদের ছবি তো থানার সিসিটিভিতেও ধরা পড়ছে। বিশেষ করে যারা এরকম সেন্সিটিভ মামলায় এফআইআর এর বয়ান দেখতে যায় তাদের তো কাল্টিভেট করে দেখা উচিত ছিল। ভাবুন তো, একজন এফআইআর করতে এসছেন, অন্য কেউ একজন এসে যার কোনো সম্পর্ক নেই এসে বললো আমি দেখি এফআইআরটা, পুলিশের মনে হবে না যে একটু ওদের ডাকি, একটু গল্পগুজব করি, জানি যে এরা কি করতে এসছেন, কেন দেখতে চাইছেন, কে পাঠিয়েছে, কি উদ্দেশ্য। কিন্তু টালা থানার পুলিশ কি তাদের জিজ্ঞাসাবাদ করেছিল? যদি করে থাকে তার উল্লেখ কি কাগজপত্রে রয়েছে? আর যদি না করে থাকে তাহলে কেন করেনি? পুলিশ সঞ্জয় ধরা পড়ার আগের থেকেই কি নিশ্চিত হয়েছিল এটা সঞ্জয়েরই কাজ? তখনও তো সঞ্জয় ধরা পড়েনি। মানে রামের জন্মের আগেই কি রামায়ণ লেখা হয়ে গেছিল? থানার চেয়ারে 3 জন যেভাবে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন ছবিটা, দেখে তো মনে হচ্ছে একদম বাড়ির বারান্দায় আর কি চেয়ার নিয়ে বসে আছে আরাম কেদারা নিয়ে, যেন রেগুলার ওখানটায় যাতায়াত আছে, এই তো দেখে মনে হচ্ছে। থানার পুলিশ কর্মীরা এদের একটু ভালো করে দেখতে পারেননি। এবার মুশকিল হচ্ছে পুলিশকে এখন কে পুলিশই জেরা করবে? টালা থানার ওসির শরীর খারাপ, হাসপাতালে ভর্তি রয়েছেন, অন্য একজনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার সচরাচর যারা থানার ইনচার্জ তারা মিডিয়ার সামনে মুখ খোলেন না, নাহলে তাকে প্রশ্ন করা যেত। এবার কোন এখতিয়ারে টালা থানার সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাস সন্ধ্যের পর ময়নাতদন্ত করতে বলে চিঠি লিখলেন? এটাও তো জিজ্ঞেস করার বিষয়। জিজ্ঞাসার কোনো শেষ নেই, জানেন তো, নতুন নতুন একটা থেকে আরেকটা এসে যাচ্ছে, জাস্ট প্রশ্ন আসছে, আমরা তুলে ধরছি আর কি। ঠিক শুনেছেন, টালা থানার সাব ইন্সপেক্টর চিঠি লিখে ওই সন্ধ্যের পর পোস্টমর্টেম করতে বলেছিলেন সরাসরি ফরেনসিক বিভাগকে। এবার সন্ধ্যের পর যদি ময়নাতদন্ত করতে হয় তাহলে ডেপুটি কমিশনার বা এসপি পদমর্যাদার কাউকে হাসপাতালের প্রিন্সিপাল বা সুপারকে অনুরোধ করতে হয়। প্রিন্সিপাল বা সুপার সেই চিঠি ফরেনসিক বিভাগে ফরওয়ার্ড করে দেন। এখানে একজন সাব ইন্সপেক্টর সরাসরি ফরেনসিক বিভাগে চিঠি লিখে দিয়েছেন। কেন এত তারা কিসের ছিল? জাননি না, বিভাগীয় প্রধান হিসেবে অধ্যক্ষ আপনাকে ডাকেননি? না না না, কাদেরকে ডেকেছেন? না না না, বাইরের টিম গঠন করেছিল, ওটা কমিটি গঠন করে দিয়েছিল, তাদের দেখেছি। বোনটি মারা গেল, তার পোস্টমর্টেমও হলো আরজি করে, যেখানে প্লেস অফ অকারেন্স, সেখানকার মানে সমস্ত কিছু যারা করলেন তারাও হচ্ছে সেই অকারেন্সের সাথে, সেই প্লেসের সাথে তারা কর্মনিযুক্ত। এইগুলো বোধহয় কোথাও হয় না। যে যারা অন্যায় কাজ করে, যারা চাপার চেষ্টা করে না, কিছু ক্লু, তারা দোষীরা কিছু ক্লু ফেলে রাখে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন আন্দোলন অনেক হলো, উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তারপরে ব্যাখ্যা দিয়েছেন যে পুজোকে ঘিরে অনেক মানুষ করে খান। দেখুন, এগুলো প্রত্যেকটা কথা সত্যি, কিন্তু শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রী দুজনের তার পরপর তো মানে শিক্ষামন্ত্রীর নামটা দেখেও খুব ইন্টারেস্টিং লাগছিল। আসলে শিক্ষার্থী তো এই হয়তো একটু উঁচু মাপের শিক্ষার্থী, কিন্তু এই জুনিয়র ডাক্তাররা তারাও তো এখনও শিক্ষার্থী, তাদের জন্যই বোধহয় শিক্ষামন্ত্রী পথে নেমেছেন আর কি, মানে বক্তব্য রাখতে নেমেছেন। এবার বক্তব্যের জায়গাটা দেখুন। স্কুলের কথা মনে আছে? একবার ভাবুন, একটা পিরিয়ডের পর ঢং ঢং করে ঘন্টা বেজে যেত, মানে এই পিরিয়ড ওভার। আর যখন টিফিনের ঘন্টা বাজতো, দে দৌড় টিফিনে। ছুটির ঘন্টা কোনো কথাই নেই, ব্যাগ ট্যাগ গুছিয়ে দৌড়। ছুটির ঘন্টা বেজে যাওয়ার পর কোনোদিন ক্লাস করেছেন? আমরা তো করিনি কোনোদিন। তখন আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত ক্লাস ততক্ষণ ক্লাস, ঘন্টা বেজে যাওয়া মানে হয় টিফিন, নয় পরের ক্লাস, নয় পুরো ছুটি। এখানেও সেরকম ঘন্টা বাজিয়ে দিলেন, জানেন তো, প্রত্যেকে শিক্ষকের মতো, যে এই প্রতিবাদের পিরিয়ড ওভার, এবার উৎসব বলা যায়। দেখুন, গোটা বিষয়টার মধ্যে যথেষ্ট পরিমাণ যুক্তি থাকতে পারে, হতেই পারে
বহু মানুষের রোজগার বা আমাদের অর্থনীতিতে এই পুজোর সময় মানুষজন যে খরচ করেন সেটা অনেকটাই একটা তাকে শক্তি যোগায়। কিন্তু মানুষ খরচ করবেন কি করবেন না, মানুষ কিভাবে ভাববেন না, সেটা নিয়ন্ত্রণ করা যায়? এটা তো আমাদের ব্যক্তিগত অধিকারের মধ্যে পড়ে, তাই না? এবং কেউ যদি জোর করে আমাদের মনের মধ্যে ঢুকে মগজ ধোলাই করতে চান, তখন তো আমাদের মধ্যে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। সেটাও কি সত্যি নয়? কেউ কি জোর করে এই রেজিস্ট্যান্সটা তৈরি করছেন? এই প্রশ্নটা ওঠাও কি যুক্তিযুক্ত নয়? দেখুন, আমি নিজে বিশ্বাস করি যে মানুষজন তারা সমস্ত কিছু নিজের মতো করে করতে পারেন। উৎসবের মধ্যেও প্রতিবাদ মিশে যেতে পারে, সেটাতেও কারোর কিছু বলার থাকতে পারে না। কিন্তু কে কিভাবে কি করবেন সেটা তো তার ব্যক্তিগত অধিকার, তাই না? প্রতিবাদ চলবে, সারাক্ষণ চলবে, যতদিন না আমরা বিচার পাবো। যতদিন না বিচার হচ্ছে এই উৎসবের কোনো মানে হয় না। উৎসবে আমরা ফিরছি না, ফিরবো না। শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন, মনে আছে, যেতে পারি কিন্তু কেন যাব? বাঙালি বলছে ফিরতে পারি কিন্তু কেন ফিরবো? হ্যাঁ, ফেরার কথা বলেছিলেন উৎসবে। বাঙালি ফিরতে পারেন। দেখুন, সবাই মণ্ডপে যেতেও পারে, অসুবিধে কি? এটার মধ্যে কোনো সেরিমোনিয়াল ব্যাপার তো নেই, এই জায়গায় এটা করা যাবে না, ওই জায়গায় করা যাবে না। সবটাই তো মনের ব্যাপার। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছেন, সেটাও তো একটা বিচারের দাবিতে, একটা প্রতিবাদ করতে। ঠিক সেরকম মনটার টানেই যদি প্যান্ডেলে যান আর সেখানে গিয়ে মায়ের মুখটা দেখতে দেখতে ভাবেন, মা তো দুর্গতি না আসেনি, আমরা তো দুর্গতি রোখার জন্যেই কোথাও রোগ চেপে গেছে আমাদের। তা এখানেই আমরা যদি প্রতিবাদটা শুরু করি, তখন কী হবে? মানুষের মনের ওপর আর যাই হোক, হুকুমদারি চলে না।